হ্যালো আমেরিকায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেইজিন চৌধুরী। এই নতুন বছরে গত বছরের কিছু খবর দিয়ে সাজিয়েছি আজকের অনুষ্ঠান। আমেরিকার মানুষ কেমন আছেন? এখানকার বাংলাদেশিরা ভালো আছেন তো? আজ দেখবেন ধ্রুপদের পরিবেশনায় ভুল স্বর্গ নাটকের কিছু দৃশ্য, দেখবেন ব্রেক ড্যান্সের মাধ্যমে ধর্মীয় সমঝোতা গড়ে তোলার প্রচেষ্টা, আরও আছে ইন্দোনেশিয়ায় ফুটবলের জনপ্রিয়তা নিয়ে কিছু কথা। আর দেরি না করে শুরু করছি হ্যালো আমেরিকা। প্রথমেই আপনাদেরকে নিয়ে যাব নাটকের মঞ্চে। ধ্রুপদ নামে ওয়াশিংটন ডিসির এক শিল্পী গোষ্ঠী রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প ভুল স্বর্গ অবলম্বনে একটি নাটক মঞ্চস্থ করেছে। দেখতে চান নাটকের কিছু দৃশ্য? জানতে চান ব্যাক স্টেজে কি হচ্ছিল? আসুন দেখি। এ ছিল ভুল স্বর্গের শেষ অংশ। রবি ঠাকুরের লেখায় ছোট গল্প ওয়াশিংটনের মঞ্চে এসেছে নাটকে রূপান্তরিত হয়ে, কিন্তু কিছুক্ষণ আগেও তা নিয়ে কত প্রস্তুতি চলছিল। লাইটস, ক্যামেরা, অ্যাকশন বলার আগে পর্যন্ত রিহার্সাল চলছে। আপনারা দেখছেন আমার পেছনে ভুল স্বর্গ নাটকটি রিহার্সাল চলছে। কিছুক্ষণ পরেই নাটক শুরু হবে, আর আমার পাশের এই খালি চেয়ারগুলো ভরে যাবে দর্শকদের ভিড়ে। দর্শকদের মনোরঞ্জনের জন্য ধ্রুপদ নামে শিল্পী গোষ্ঠীর এই প্রস্তুতি। 900 বেশি মানুষ থাকা একটা বিশাল ব্যাপার, but it's also exciting at the same time. খুবই খুশি। অডিটোরিয়ামের সামনে মানুষের ভিড়, আর ড্রেসিং রুমের সামনে দারুণ উত্তেজনা। রবীন্দ্রনাথের কল্পনার এই ভুল স্বর্গের বাসিন্দারা মঞ্চে ওঠার জন্য তৈরি হচ্ছেন। নানা সাজে সাজছেন তারা। ও, ডাক পড়েছে, হাতে মাত্র 10 মিনিট সময়। আপনার কি কিছুটা নার্ভাস লাগছে না? আপনি পুরোপুরি প্রস্তুত? না, আমি পুরোপুরি প্রস্তুত। খুব ভালো লাগছে, কোনো নার্ভাসনেস নাই। একটু নার্ভাস ভালোই লাগছে একদিকে, যে শুরু হলে শেষ হয়ে যাবে, অনেক দিনের প্রস্তুতি, আজকে সেটা শেষ হবে। অবশেষে প্রতীক্ষার শেষ হলো। শুরু হলো চিত্রকরের স্বর্গযাত্রা। তোমার আয়ু শেষ হয়েছে, তাই তোমাকে স্বর্গে নিয়ে যেতে এসেছি। শুরু হলো তার অকাজের কাজ। এবার একটা সভা ডাকার আয়োজন করতে হবে। স্বর্গে আগুন লেগে গেল। এ ব্যাপারে তোমার কোনো চিত্রকরের বক্তব্য শাস্তি, আছে? তাকে পৃথিবীতেই ফিরে যেতে হবে। অনিলা, এই নাটকটি আপনার কেমন লাগলো? আমার তো খুবই ভালো লেগেছে, অ্যান্ড আই বিলিভ মঞ্চ নাটক প্রোডাকশনগুলো সবসময় অনেক ডিফিকাল্ট, বিকজ ইটস নট জাস্ট অ্যাবাউট দ্য অ্যাক্টিং অর নট জাস্ট অ্যাবাউট দ্য লাইভ মিউজিক, বাট কস্টিউমস আছে, স্টেজ সেট আপ আছে। আমেরিকায় বসে যে বাংলার দেখতেছি, এটা আমার মানে অন্যরকম লাগতেছে। স্বর্গ উপরে না, স্বর্গ মর্তলোকে। ধ্রুপদের পক্ষ থেকে আপনারা কেন রবীন্দ্রনাথ ঠাকুরের এই গল্পটি বেছে নিলেন না এই নাটকের জন্য? রবীন্দ্রনাথের নিয়ে করতে চাচ্ছিলাম, কারণ 150 বছরের ওনার বসতি, কিন্তু কারণটা হলো যে আমরা এত মেকানিক্যাল একটা জীবন এখানে আমরা বাস করি, যে আমরা শুধু কাজ, আমরা কাজের বাইরেও যে একটা জীবন আছে ওটা ভুলে যাই। সেটাকে শুধু মানুষের কাছে জানিয়ে দেওয়ার জন্য যে না, কাজের বাইরেও অকাজও আছে, গান আছে, কবিতা আছে, সেই জন্য এটা কাজ। আমি এক বাক্যে বলি, কাজ তো অনেক করলে ভাই, এবার না হয় একটু ছুটি নাও। কাজের মাঝখানে আমাদের কিছু অবসর দরকার, সুকুমার বৃত্তি লালনের জন্য আমাদের কিছু সুযোগ দরকার, সেটাই মনে হয় মুখ্য বিষয় আমাদের জন্য। একটি গির্জায় এক মুসলমান ব্যক্তি একটি ব্রেক ডান্স ক্লাস শুরু করেন। এখানকার খ্রিস্টান ও মুসলমান দুই সম্প্রদায়ের মানুষই তাতে সহযোগিতা করছে। এই ক্লাস কেন শুরু হলো আর এখন ক্লাস কেমন চলছে জানার জন্য সেখানে গিয়েছিলেন কারিনা চৌধুরী। এই নাচের প্র্যাকটিস কোনো ড্যান্স ক্লাবে নয়, এই প্র্যাকটিস চলছে একটি গির্জায়। এই কর্মসূচির সংগঠক এক মুসলমান, তার নাম মাজি মুতাফা। I received next to no support from the Muslim community.
প্রথমে আমি কারো কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পাইনি। এমন না যে মানুষ গান বাজনার বিরুদ্ধে ছিল। আমার মনে হয় কেউ বুঝতে পারছিল না আমরা কি করার চেষ্টা করছি। ব্রেক ডান্সিং ইনস্ট্রাক্টর জেফরি জানালেন এ ধরনের নাচ কিভাবে শুরু হলো। এ ধরনের নাচ শুরু হয় 70-এর দশকে নিউ ইয়র্কের সাউথ ব্রঙ্কসে। প্রথমে মানুষ রকিং করত, অর্থাৎ শরীর দুলিয়ে সাধারণভাবে নাচত। ধীরে ধীরে নাচের ধরন বদলাতে থাকে। তারা নিচু হয়ে মাটির দিকে ঝুঁকে নাচে। তাও বদলে এখন শুরু হয়েছে ব্রেক ডান্স। তাদেরকে ওয়াশিংটন ডিসি সেন্ট স্টেফেন চার্চে জায়গা দেওয়া হয়, আর সেখান থেকে প্র্যাকটিস শুরু হয় বিভিন্নভাবে। আমেরিকার অল্প বয়সী ছেলেমেয়েদের মধ্যে ওবিসিটি বা অতিরিক্ত ওজনের সমস্যা বেড়েই চলেছে। জেফরি বলেন, এভাবে ব্রেক ডান্স করে অনেকেই তাদের ওজন কমিয়েছে। মাজি মুতাফা বলেন, ক্লাস শুরু হওয়ার পর এই এলাকার মুসলমানদের কাছ থেকে তারা অনেক সহযোগিতা পেয়েছে। এটা শুরু হওয়ার পর থেকে আমি অনেক সাহায্য পেয়েছি। মসজিদ বা কোনো সংস্থা থেকে নয়, আমার বন্ধুরা আমাকে সাহায্য করেছেন। অনেক মুসলমান সহযোগিতা করছেন। তারা আমাদের কাজে অংশ নেন, এই ক্লাসের কথা অন্যদেরকে জানান। মাজি মুতাফা একটি দাতব্য সংস্থা চালান। তার নাম ওয়ার্ডস বিটস অ্যান্ড সাউন্ড। তিনি নতুন প্রজন্মকে নতুন কিছু করার সুযোগ করে দিতে চান। তাদের এই দক্ষতা পেশাতে বদলে দিতে সাহায্য করেন, যাতে তারা তাদের পছন্দের কাজ করতে পারে। কারিনা চৌধুরী, ভয়েস অফ আমেরিকা। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। ইন্দোনেশিয়াতেও এই খেলা খুব জনপ্রিয়। দেশটির সরকার কিশোর তরুণদের মধ্যে ফুটবলকে আরও জনপ্রিয় করে তুলতে আন্তর্জাতিকভাবে সুপরিচিত একটি ফুটবল ক্লাবের সহযোগিতা নিচ্ছেন। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন রোকেয়া হায়দার। কোচ পল ব্যারাট বলছেন, লিভারপুল ফুটবল একাডেমির লক্ষ্য হল ইন্দোনেশীয় খেলোয়াড়রা যেন আন্তর্জাতিক ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে। কোচ হিসেবে স্পষ্টতই আমার স্বপ্ন হলো ইন্দোনেশিয়া থেকে একজন খেলোয়াড় খুঁজে বের করা যে ইংল্যান্ডে গিয়ে লিভারপুল দলে খেলতে পারবে। জনসংখ্যার দিক থেকে ইন্দোনেশিয়ার স্থান ৪র্থ, আর ফুটবল এদেশে দারুণ জনপ্রিয়। তবে ১৯৩৮ সালের বিশ্বকাপের সময় থেকে এ পর্যন্ত ইন্দোনেশিয়া ওই প্রতিযোগিতায় কোয়ালিফাই করতে পারেনি। ইন্দোনেশিয়ায় ক্রীড়ামন্ত্রী অ্যান্ডি মালারাঙ্গেং যেমন বলছিলেন, উদাহরণস্বরূপ পালেমবাংয়ে দক্ষিণ পূর্ব এশীয় গেমস অনুষ্ঠিত হবার পর জাকাবাড়ি কমপ্লেক্সে একটা নতুন স্পোর্টস স্কুল নির্মাণ করা হবে। লিভারপুল ফুটবল ক্লাব ইন্দোনেশিয়াতে আরও ৯টি প্রশিক্ষণ কেন্দ্র খোলার পরিকল্পনা করছে। এতে যারা প্রশিক্ষণ নিতে আসবে তাদেরকে মাসে $১০০ করে দিতে হবে। এছাড়াও লিভারপুল ক্লাব এদেশের সেরা ফুটবলারদের খুঁজে বের করবে, একটি লিগ প্রতিযোগিতা চালু করবে। কোচ ইয়াহিয়া ইন্দোনেশিয়ার একজন পেশাদার প্রশিক্ষক। ফুটবলের প্রথম শিক্ষা হলো গতি, সমন্বয়, পাসিং, রিসিভিং ইত্যাদি। এটা ঠিকমতো শিক্ষা দেয়া হচ্ছে না, এটা বারবার করতে হবে। একজন খেলোয়াড় যেমন কিয়ের ধর্মাজি এসব খুঁটিনাটি শেখার চাইতে খেলতে বেশি আগ্রহী। এটা সম্ভবত বল কন্ট্রোল। আমি এটা ঠিক উপভোগ করি না, এটা একঘেয়ে। কিন্তু সেইটাও বলছে এসব খুঁটিনাটি অনুশীলনের কারণেই সে আরও ভালো খেলছে। প্রশিক্ষকরা বলছেন বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে খেলতে ইন্দোনেশিয়ার পরবর্তী প্রজন্মকে প্রস্তুত করতে দীর্ঘ অনুশীলনের কোনো বিকল্প নেই। রোকেয়া হায়দার, ভয়েস অফ আমেরিকা। সবশেষে VOA 60, মাত্র 60 সেকেন্ডস, অর্থাৎ ঠিক 1 মিনিটের মধ্যে দেখবেন আজকের বিশ্ব। ইরাকের বোমা হামলায় কমসে কম 57 জনের মৃত্যু। ফিলিপিন্সের ভূমিধ্বসে কম হলো 25 জনের মৃত্যু, 100-রও বেশি মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না। নাইজেরিয়ায় বোকো হারামের বোমা হামলা নিয়ে প্রাক্তন বিদ্রোহী মুসলিম নেতার সতর্কবাণী।
জার্মান নাগরিকের ওপর অগ্নিসংযোগের দুষ্কর্মের জন্য 37টি মামলা। সরকারের বিরুদ্ধে প্রতিবাদকারী সের্গেই উদালসভ মস্কোর কারাগার থেকে মুক্তি পেলেন। মুবারকের পতনের পর মিশরে আবার রাজনৈতিক ব্যঙ্গচিত্র দেখা যাচ্ছে। এই ছিল আজকের অনুষ্ঠান। আশা করি কেমন লেগেছে আমাদেরকে জানাবেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.voabangla.com, ইমেলের ঠিকানা helloamerica@voanews.com, ইউটিউবে আমাদের ভিডিও দেখতে পাবেন VOA বাংলা চ্যানেলে। আমরা ফেসবুকেও আছি, VOA বাংলা ফেসবুক ফ্যান পেজে আসুন, আপনাদের মতামত জানান। আগামী সপ্তাহে আবার দেখা হবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আমি শেজিন চৌধুরী, ভয়েস অফ আমেরিকা।